আমরা উই আর ইন এ হারি বিকজ উই হ্যাভ টু অ্যাভেল এ বাস এবং ইউনিভার্সিটি ক্যাম্পাস হচ্ছে চিটাগং শহর থেকে অনেক দূরে এবং বর্তমানে এই সময় আজকে সকল ধরনের একাডেমিক কার্যক্রম পরীক্ষা ইত্যাদি প্রশাসনের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে। অবশ্য আমরা একটা একাডেমিক কমিটির মিটিং করেছি এবং আমাদের একজন সহকর্মীর বিবর্ত সম্বর্ধনা ছিল, সে উপলক্ষে আমাদের অনেক সহকর্মীরা এখানে একত্রিত হয়েছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। তো ডক্টর আকিকুল হক নিশ্চয়ই হাইলি ডিসস্যাটিসফাইড যে ঠিকমতো বলা হলো না, কারণ ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের উপরে আধা ঘন্টা বলবেন, এইটা তো হচ্ছে যে একেবারেই মানে একটা খুব মানে হয় না কোনোভাবে আর কি। তো আমাদের সময়ের স্বল্পতার জন্য আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। যারা ইন্টারেস্টেড তারা প্রশ্ন করতে পারে। থিওরি এবং এই তোমার ডিসিশন থিওরি এই দুইয়ের একটা পার্থক্যটা একটু যদি হয়ে গেছে। আচ্ছা, ক্রিটিক্যাল থিওরি এবং ডিসিশন থিওরির মানে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিংটাই হচ্ছে আসল জিনিস। এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের আমাদের তিনটি ব্রাঞ্চ চলে আসলো। আমরা যখন বললাম যে থিঙ্কিং লেভেলটা হচ্ছে আমাদের ইনফ্যান্ট থেকে শুরু করে আমাদের অডাল্টস পর্যন্ত। ইনফ্যান্টরা সাধারণত তাদের জগতে প্রবেশ করে, জগৎ মিনস হচ্ছে তারা শিশুরা তাদের গণ্ডির ভিতরে যাদের পায় তাদের সঙ্গে খেলাধুলা করে, কারা তাদের পছন্দ করে, কারা তাদের ডিসলাইক করে, এটা তারা শিখে চেষ্টা করে। আর অডাল্টস যারা প্রাপ্তবয়স্করা তারা ইন করে তাদের জগতে, ইন করার পর তারা তিনটে জিনিস খুঁজে বেড়ায়, যে তারা নিজেরা র্যাশনাল এবং নিজেরা সিদ্ধান্ত নিতে পারে এবং নিজেরা পছন্দ করতে পারে। সেই হিসেবে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটা প্রায়োগিক দিক হচ্ছে ডিসিশন থিওরি। সেখানে আমাদের সিদ্ধান্ত নিতে হয়, যে যেরকম আমরা সিদ্ধান্ত নিলাম এখানে আর একটা সিদ্ধান্তের কথা বলি, যে আপনার গ্র্যাজুয়েশন অনেকেই চাকরির জন্য হান্টিং করে। এই চাকরির জন্য হান্টিং যখন করে দেখা গেছে যে একজন গ্র্যাজুয়েট 2টা জব অফার পেয়ে গেছে একই সময়ে, তার বাড়ি হচ্ছে চিটং, সে 2টা চাকরির অফার পেয়েছে। একটা হচ্ছে সে দিনাজপুরে চাকরি পেয়েছে ভালো একটা সুগার মিলে, তার বেতন হচ্ছে 1,20,000 টাকা। আর একটা চাকরির অফার পেয়েছে চিটং স্টিল মিলে, তার বেতন হচ্ছে গিয়ে 60,000 টাকা। হোয়াট হি উইল ডু, সে কী করবে? সে কিন্তু দেখা যাবে যে এই ডিসিশন থিওরি এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে সে চিটং স্টিল মিলে চাকরিটা নেবে, কারণ সে চিন্তা করতেছে যে আমি যখন সুগার মিলে যাব দিনাজপুরে, এখানে আমাকে 4টা কন্ডিশনকে ইউজ করে কাজ করতে হচ্ছে। প্রথমত হেলথ হ্যারাস, আমি ওখানে চাকরি করব, ওখানে আমার স্বাস্থ্য যদি সুইটেবল না হয় তাহলে আমি ওখানে টিকতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে ভৌগোলিক অবস্থানে আমি সেখানে টিকতে নাও পারি। তৃতীয়ত হচ্ছে আমি যখন আমার মাদারল্যান্ড থেকে ওখানে চলে যাব, মাঝে মাঝে আমাকে ট্রান্সপোর্ট বেয়ার করতে হবে, সেখানে আমার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতে পারে। থার্ড নাম্বার হচ্ছে আমি আমার আত্মীয় স্বজন, বউ বাচ্চা সবাইকে এখানে রেখে ওখানে অনেক দিন সেটেল হতে হবে, যার কারণে সে এতগুলো রিস্ক ফ্যাক্টরগুলোকে উপেক্ষা করে। তাহলে ওই লোকটা কি চিটাগং নিয়েন? আমি তো আগে বলছি যে যিনি চিটাগংয়ে থেকে গ্রাজুয়েট করে চিটাগংয়ে জন্ম, তো এই ধরনের অফারগুলো সে কি করে, ক্রিটিক্যালি থিঙ্কিং করে সে একটা মেজারমেন্টে আসে যে আমার জন্য আসলে কি হবে চিটাগংয়ে। তার মানে তুমি যেটা বলতে চাচ্ছ যে এইটা হচ্ছে যে ডিসিশন থিওরির ব্যাপার, যে প্র্যাকটিক্যালি যে ডিসিশনটা কিসের ভিত্তিতে নেয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। জি মুরাদ, মাইক্রোফোন না হলে আমাদের ইয়েতে আসবে না। স্যার আমার প্রশ্ন দুইটা, একটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং প্রসেস কি ইউনিভার্সাল, আর দ্বিতীয় প্রশ্ন হলো যে স্যার বললেন আপনার সেকেন্ড অর্ডার থিঙ্কিংয়ের ক্ষেত্রে যে মিনিমাম ডিফারেন্সটা থাকতে হবে, কিন্তু এখানে মিনিমাম ডিফারেন্স করার জন্য একটা মানদণ্ড করতে হবে। এই মানদণ্ডটা কি আদৌ কি করা আছে, নাকি মানে এটা করার দায়িত্ব কার? এই মানদণ্ডটা একটা ডিফারেন্স করার জন্য একটা মানদণ্ড করতে হবে, এই মানদণ্ডটা করার দায়িত্ব কার? এটাকে এটা কর্তা নিজের নাকি অন্য সমাজের? কিভাবে সেটা হবে? ধন্যবাদ। আসলে যে মিনিমাম ডিফারেন্স যে কথাটা আসছে, তখনই তোমাকে কম্পেয়ার করতে হবে যে যখনই তুমি আদার্স লোকের সঙ্গে তুমি ডিফারেন্স করতে যাবে, অবশ্যই তার আউটকামটা তোমার জানা থাকতে হবে, তার আউটকামটা, এবং তোমার আউটকামটাও তুমি প্রডিউস করবে। এই দুইটার ডিফারেন্স তো তুমি নিজেই মেজারমেন্ট করতে পারবে, এটার মেজারমেন্ট কিন্তু থার্ড পার্টি করে দিবে না। প্রথম অংশ যখন আমি আপনার সঙ্গে, প্রথম প্রশ্নটা কি ছিল জানেন? প্রথম অংশ যে ক্রিটিক্যাল থিঙ্কিং প্রসেস কি ইউনিভার্সাল? মানে ক্রিটিক্যাল থিঙ্কিং এটা একটা ন্যাচারাল প্রসেস, টুলস অফ মাইন্ড, যেটা কি হবে ম্যান টু ম্যান ভ্যারি করবে, দেশ টু দেশ ভ্যারি করবে, বিভিন্ন পার্সপেক্টিভে।
তার মানে এটার কোনো ইউনিভার্সাল ফর্ম নাই। Universal নাই। যেটা আমি আগে বললাম যে আমাদের প্রিমিটিভ ইউজে যখন কি করা হয়েছে যে এক্স এবং ওয়াই দুইটা গ্রুপের মধ্যে নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য তারা কি করলো, প্রথমে এক দল আরেক দলকে কিডন্যাপ করলো, আবার দ্বিতীয় দল লাস্টে তারা কি আসলো, একটা কন্ট্রাকচুয়াল চুক্তিতে আসলো। এবং সেখান থেকে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং একটা জিনিস চলে আসছে, মেইন এলিমেন্ট, যে ফার্স্ট উই হ্যাভ টু, আমরা যখন স্ট্রাগল করতেছি প্রকৃতির সঙ্গে, আমাদের খাদ্য ফুরিয়ে যাচ্ছে, সো আমাদেরকে কিন্তু কি করতে হবে, খাদ্য উৎপাদন করতে হবে। তখন কিন্তু তারা কি করে, ক্রিয়েশন সৃষ্টি করে। এই ক্রিয়েশন মানে কি, সৃষ্টি করা। সেখান থেকে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এর কনসেপ্টটা চলে আসছে, থিঙ্কিং ওই ক্রিয়েশন থেকে চলে আসছে। হ্যাঁ, ওকে, গট ইট। নেক্সট প্রশ্ন কেউ বলতে চাচ্ছেন? হ্যাঁ, জি, আমাদের সহকর্মী আসাদুজ্জামান, প্লিজ মাইক্রোফোনটা। ধন্যবাদ স্যার এরকম একটা প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমার স্যার আপনার কাছে দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে স্যার আপনি যে ওই ক্রিটিক্যাল থিঙ্কিংকে ভাগ করলেন ফার্স্ট অর্ডার থিওরি আর সেকেন্ড অর্ডার থিওরি, এবং ফার্স্ট অর্ডার থিওরিতে আপনি উদাহরণ দিলেন যে সোফিস্ট যারা, এদেরকে আমরা বলতে পারি যে ফার্স্ট অর্ডার থিওরির অন্তর্ভুক্ত। কারণ সোফিস্টটা আমরা জানি যে সোফিস্টটা হচ্ছে ব্যক্তি প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেয়, সত্যতা তাদের কাছে প্রায়োরিটি পায় না। তো সেই ক্ষেত্রে আপনি সেকেন্ড অর্ডার থিওরিটা একটু ক্লিয়ার হয় নাই, তাহলে কি ফার্স্ট অর্ডারের থিওরির যে বিপরীত থিওরি সেটা কি সেকেন্ড অর্ডার থিওরি, যে সেকেন্ড অর্ডার থিওরি যারা, এরা ব্যক্তি প্রয়োজনীয়তাকে প্রায়োরিটি দেয় না, এরা সত্য কি সেটা কি প্রায়োরিটি দেয়, এরকম কি? যদি সেকেন্ড অর্ডার থিওরির এরকম হয় যে এরা ব্যক্তি প্রয়োজনীয়তা না, যেটা চূড়ান্ত সত্য, আমি সেটাকে প্রায়োরিটি দিব, সেই কোন ব্যক্তি উপকৃত হলো আর কোন ব্যক্তি উপকৃত হলো না সেটা আমার টার্গেট না। যদি এরকম হয় তাহলে সেকেন্ড অর্ডার থিওরির যারা, বা সেকেন্ড অর্ডার থিওরির আমরা কি বলতে পারি যে সক্রেটিস, প্লেটো এরা সেকেন্ড থিওরির অন্তর্ভুক্ত? প্রথম প্রশ্ন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে ফার্স্ট অর্ডার থিঙ্কিংয়ের ক্ষেত্রে সবসময় তুমি যেটা বলবে সেটা তুমি স্থির, তুমি যখন বলবে যে পানি, হ্যাঁ, এবং মানে অন্যের মতকে সে প্রাধান্য দিবে না। যেরকম সে সবসময় অন্যের সমালোচনা করতে ব্যস্তই থাকবে, কিন্তু সে যে অন্যের সমালোচনা করতেছে সে কিন্তু কখনোই সে তার নিজের সমালোচনাটা সে করবে না। এটা হচ্ছে তোমার কি ফার্স্ট অর্ডার থিঙ্কিংয়ের প্রথম কন্ডিশন। কিন্তু সেকেন্ড অর্ডার কন্ডিশনে হচ্ছে যে সে অন্যের সমালোচনা করবে, সাথে সাথে সে যখন দেখবে যে এই সমালোচনাটা আমার ভুল হচ্ছে, সে তার নিজের সমালোচনা করে অন্যের মতকেও কিন্তু সে অ্যাকসেপ্ট করতে রাজি থাকে। আত্মশুদ্ধিতে। হ্যাঁ স্যার, নেক্সট কোশ্চেনটা হচ্ছে স্যার, ধরেন আমরা এমন একটা জগতে বাস করছি যেটা হচ্ছে সবাই ক্রিটিক্যাল, মানে এমন একটা সিচুয়েশন আছে, আমরা 10 জন আসছি, আমরা ক্রিটিক্যাল থিঙ্কার যারা, এরা বেসিক্যালি আসলে আমরা কী চাই, বিভিন্ন সমস্যা বা আমি বিভিন্ন সমস্যার সমাধান চাই আমি, অথবা আমার যে লক্ষ্যটা থাকে সেই লক্ষ্যটা আমি পরিপূর্ণ করতে চাই। তা আমরা এমন একটা জগতে বাস করছি বা এমন একটা পরিবেশে বাস করছি যে আমরা ধরেন 10 জন আমরা আছি, 10 জনই আমরা ক্রিটিক্যাল থিঙ্কার, 10 জনই আমি সহজভাবে চিন্তা করছি না, আমি বিষয়টাকে ক্রিটিক্যালি থিঙ্কিং করছি। এখন এই ক্রিটিক্যালি যে আমি থিঙ্কিং করছি, 10 জনই কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কার। স্যার ধরেন আজকে থেকে আরও 2000 বছর পরের যুগের কথা আমি বললাম, 2000 পরে কোনো সরল চিন্তাই নাই, সবাই ক্রিটিক্যাল থিঙ্কার। আমি একটা সহজ বিষয়, আমি এখান থেকে বিডিএফে কীভাবে যাব, এটার সহজ যে পদ্ধতি, সেই পদ্ধতি না নিয়ে আমি কিভাবে ক্রিটিক্যালি থিঙ্কিং করতে পারি সেই থিঙ্কিং আমি করতেছি। আজকে থেকে 2000 বছর পর ক্রিটিক্যাল থিঙ্কিং যদি এরকম অবস্থায় পৌঁছায় যে সবাই ক্রিটিক্যাল থিঙ্কার, তাহলে আমি আসলে কি সেখানেও কি আমি ক্রিটিক্যাল থাকবো নাকি আমি থিঙ্কিংটাকে চেঞ্জ করবো? আচ্ছা, থ্যাংক ইউ। সেই ক্ষেত্রে আমি কি করব? আচ্ছা, এখানে একটা ক্রিটিক্যাল, আমার থিঙ্কিংটা কেমন হবে আর কি? ক্রিটিক্যাল থিঙ্কিং এখানে একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা হচ্ছে যে থিঙ্কিং যারা করবে তাদেরকে রেশনাল হতে হবে এবং তাদের মাইন্ড চেঞ্জ করতে হবে। যেরকম এখানে বলা হয়েছে যে কিছু লোক একটা চেয়ারের মধ্যে বসে রয়েছে, বাট দে ডো নট থিঙ্ক, কোনো ফিজিক্যালি অ্যাটিটিউড করতেছে না, কোনো ফিজিক্যালি মুভমেন্ট করতেছে না, কিন্তু একটা চেয়ারের মধ্যে বসে রয়েছে। এরকম একটা ফিল্মের মধ্যে দেখাচ্ছে যে একজন লোক চেয়ারে বসে রয়েছে কিন্তু সে কোনো করতেছে না, কিন্তু সেও কিন্তু থিঙ্কিং করতেছে, আইডেলি করতেছে। আমাদের এই আইডেলি এবং যারা ফিজিক্যালি মুভমেন্ট করতেছে তারাও থিঙ্কিং করতেছে। তারা থিঙ্কিং করতেছে যে আমি আমার বসের কাছে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দেখালে আমি রিওয়ার্ডস পাবো। আর উনি থিঙ্কিং করতেছে যে আমি যাদেরকে এঙ্গেজ করতেছি তারা ঠিক মতো কাজ করতেছে কি না। কাজেই থিঙ্কিং জিনিসটা কিন্তু অদূর ভবিষ্যৎ পর্যন্ত অগ্রসর হবে।
স্যার আমার থিঙ্কিংয়ে যদি আমি দেখি যে আমার থিঙ্কিংয়ে ব্যক্তিগতভাবে আমি সর্বোচ্চ আউটপুট পাবো আমার থিঙ্কিংয়ে, আমি চিন্তা করতেছি যে আমি যদি এই ক্ষেত্রে ক্রিটিক্যাল হই তো সেই ক্ষেত্রে আমার আউটপুটটা বেশি হবে, কিন্তু অন্য সবার আউটপুট হবে না। আমি সেই ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেব? ফিলোসফি যেহেতু এটা ফিলোসফির একটা শাখা বা আমরা ফিলোসফির ভিত্তিতে চিন্তা করবো। বলছি না যে মানে সবগুলো অংশে টাচ করতে যায়, কিছু অংশ আমাদের হয়ে গেছে। এই ক্রিটিক্যাল থিঙ্কিং এর একটা প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপালটা তারা দাঁড় করাইছে অন্য জায়গা থেকে, যেরকম প্রিন্সিপালটা হচ্ছে নো পেইন নো গেইন। এখানে তারা কিন্তু এই প্রিন্সিপালকে ইউজ করে তারা বলতেছে নো ইন্টেলেকচুয়াল গেইন নো ইন্টেলেকচুয়াল থিং, অর্থাৎ তুমি যদি কোনো ইন্টেলেকচুয়াল পেইন না করো তুমি ইন্টেলেকচুয়াল গেইন করতে পারবে না। আর ও আচ্ছা, আমি তো ওইটা প্রথমেই বলেছি স্যার, সেলফ সেন্টার আমাদের যে বন্দি সংকট যুক্তিতে সেখানে আছে যে কোনো একটি তোমার হলো রাষ্ট্রীয় কার্যে দুজন লোক একটা গোপন তথ্য চুরি করে ফেলছে, কিন্তু পুলিশ এটা নিশ্চিত যে এই দুজনে করেছে, কিন্তু পুলিশের কাছে কোনো কি প্রমাণ নাই। আসলে স্যার এই ধরনের দার্শনিক আলোচনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাইম প্রশ্ন উত্তর স্যার। থ্যাংক ইউ স্যার। না স্যার আপাতত না। ওকে, মিজানুর রহমান আমাদের একজন সহকর্মী, ফিলসফি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর। আমি প্রথমেই ধন্যবাদ জানাই মোজাম্মেল হক স্যারকে এত চমৎকার একটা আলোচনায় আমাদেরকে অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য। আমার ভিতরে একটা প্রশ্ন জেগেছে, সেটা হচ্ছে যে স্যার প্রথমেই দুই ধরনের মানে টুলসের কথা বলেছেন, একটা পজিটিভ সাইড দেখিয়েছেন, একটা নেগেটিভ সাইড দেখিয়েছেন। আবার তিনি বলেছেন ওনার আলোচনায় যে আমাদেরকে মানে চিন্তার জগৎ থেকে কিভাবে আমরা ক্রিটিক্যাল জগতে চিন্তা করি এইটার একটা মানে ধাপ উত্তরণের একটা পথ দেখানোর চেষ্টা করেছেন। কারণ স্যারের আলোচনা থেকে আমি বুঝতে পেরেছি যে ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে জাস্ট থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং অফ থিঙ্কিংয়ের যে জায়গাটা। তাহলে যদি আমি ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের পর্যায়ে স্যার যে কথাটা বলেছেন যে মাইন্ডটাকে রেশনাল পর্যায়ে নিয়ে যেতে হবে, তাহলে আমরা হিউম্যান বিং হিসেবে সবাই কম বেশি চিন্তা করি, চিন্তার মধ্যেই থাকি। তাহলে এমন কোনো বার আছে কি যে এই বারটা পর্যন্ত উপনীত হতে পারলে সেটাকে আমরা রেশনাল থিঙ্কিংয়ের পর্যায়ে নিব? আর এমন কোনো বার আছে কি যে চিন্তাটাকে আমরা কোনোভাবেই মানে অ্যাজ ইউজুয়াল সবাই যেমন চিন্তা করি চিন্তাটা ওই পর্যায়ে আছে, কিন্তু সেটার কোনো বুদ্ধিদীপ্ত ছায়া নেই? তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? মানে চিন্তা এবং ক্রিটিক্যাল থিঙ্কিং কোন পর্যন্ত থাকলে সেটাকে চিন্তার মধ্যে সীমাবদ্ধ করা যাবে, এবং চিন্তাটা কোন পর্যায়ে গেলে সেটাকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের পর্যায়ে উন্নীত করা যাবে? যদি স্যার একটু ক্লিয়ার করে বলতেন। সিগনিফিকেন্ট কোয়েশ্চেন যে থিঙ্কিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট বিটুইন? থ্যাংক ইউ মিজান। এটা একটা এক্সাম্পলও এখানে আছে, সেটা হচ্ছে যে আমরা মোজরাট একটা লোককাহিনী শুনছি। সে একজন বিখ্যাত তোমার মিউজিকের ডাটাবেস তৈরি করেছে। তো সেখানে বলা হয়েছে যে মোজরাট যখন ছোটোকাল থেকে মিউজিক শিখতেন, তার বাবা তাকে শেখাইতো। 28 বছর বয়সে সে অত্যন্ত দক্ষ একজন ডাটাবেস মিউজিকার হয়েছে। সে কিন্তু বলছে যে আমার এটা হওয়ার পেছনে কিন্তু আমার প্রচুর এফোর্ট গেছে। ইভেন সে তার ফিঙ্গার ইউজ করেছে যে 20 ইয়ার্স এর সময়ে তার ফিঙ্গার এবং হাত কি হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে। বাট তাকে বলা হয়েছে যে আমি যে এই যে শিক্ষাটা লাভ করেছি ট্রায়াল এবং এররের মাধ্যমে, এবং এর মাধ্যমে আমার থিঙ্কিংয়ে কেউ যদি চিন্তা করে যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের এই বিষয়টা, কিন্তু তাকে বুঝতে হবে যে এই ক্রিটিক্যাল থিঙ্কিং পর্যায়ে কোনো ভদ্রলোককে যদি উপনীত হতে হয় তাকে প্রচুর সময় ইউজ করতে হবে তার থিঙ্কিংয়ের ব্যাপারে, এবং তাকে কি করতে হবে ইন্টেলেকচুয়াল পাওয়ার অর্জন করে মানে ওইটার পিছনে তাকে কি করতে হবে সময় ব্যয় করতে হবে। তা না হলে পরে কিন্তু সে এই পর্যায়ে কখনো যেতে পারবে না। অর্থাৎ ভদ্রলোক যে মিউজিক ডাটাবেস করেছে, ওনার হাত প্যারালাইজড হওয়ার পরে এই যে পরিশ্রমটা করেছে, তিনি বলছেন যে রাতারাতি অনেকেই সন্দেহ করতে পারে যে এটা হয়েছে কিনা। আচ্ছা, আমি এটা ভুলেই গেছিলাম যে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের আরেকটা অংশ হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি, অর্থাৎ সৃজনশীলতা।
সৃজনশীলতা এই বিষয়গুলো বলতেছে যে আসলে আমাদের যে ক্রিয়েটিভিটিটা চলে আসে এটা কিন্তু আমাদের রাতারাতি হয় না, এবং রাতারাতি যে বিষয়টা আসছে হলো যে আমাদের পুরাতন কনসেপ্টকে আমরা ডেভেলপ করেছি। এটা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সময় সাংঘর্ষিক হয়, কিন্তু তারা বলতেছে যে এটা সাংঘর্ষিক নয়। কারণ হচ্ছে যে আমরা মোবাইল ফোন ইউজ করেছি, এই ধারণাটাকে আমরা পেয়েছি ল্যান্ডফোন থেকে, আবার মোবাইলকে আমরা নিগেশন করে আমরা ল্যাপটপ পেয়েছি, এবং তারপরে আমরা স্মার্টফোন নিয়েছি। কিন্তু আমরা যে আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি আবিষ্কার করেছি এটা কিন্তু অবশ্যই আমরা রাতারাতি পাই নাই। যেরকম রাতারাতি কেউ টেনিস খেলে টেনিস তারকা হতে পারবে না, ব্যালে ড্যান্স এক রাতে শিখতে পারবে না, এর জন্য প্রচুর তাকে কি করতে হবে, প্রচুর থিঙ্কিং করতে হবে তাকে। ডক্টর রাকিক, এখানে এটা হলো যে মানে আর একটা প্রশ্ন চলে আসছে যে ক্রিয়েটিভিটি এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, তাহলে আমরা থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি এগুলো আলাদা আলাদা কিছু টার্ম পেলাম আর কি, এগুলোর মধ্যে ইন্টাররিলেশনগুলো স্কোপ আমাদের আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এর এটাও একটা অ্যাপ্লাই দিক হচ্ছে ক্রিয়েটিভিটি। তাহলে ক্রিয়েটিভিটি ইজ এ ফর্ম অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। আচ্ছা, আই এম ভেরি সরি যে আমি আসলে একটু মানে তাড়াহুড়া করছি। এরপরে প্রশ্ন ডক্টর শিরিন। ওকে, ধন্যবাদ। আমি আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং আজকে স্যার যে আসপেক্টে পড়াচ্ছে সেটার সাথে আমি আগে যে স্যারদের দুইটা আলোচনা শুনেছি এর মানে আমি কানেক্টিভিটিটা একটু খুঁজে পেতে আমার কষ্ট হচ্ছে আর কি। আমি আসলে এটা আসলে আমাদের যেহেতু মানে আমাদের যে কোর্সটা পড়ানো হয় সেটার বেসিসে পড়াচ্ছে, সেজন্য এটা জানলাম। তবে এটাই যতটুকু বুঝতে পেরেছি, আমি আমার প্রশ্ন নাই, আমি জাস্ট একটু অবজারভেশন, যেটা মিজান কোয়েশ্চেন করলো যে থিঙ্কিং আর ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে পার্থক্য। আমার মনে হচ্ছে মানে সবাই থিঙ্কিংটা করতে পারে, তবে ক্রিটিক্যাল থিঙ্কিং সবাই করতে পারে না, এটা হচ্ছে আমার মনে হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে ফার্স্ট অর্ডার থিঙ্কিং যেটা সেলফ সেন্টার্ড, যদিও এটা উইক ফর্মে বলা হচ্ছে, আমার মনে হচ্ছে আমাদের সমাজে এটাই মনে হয় বেশি দেখা যায়। সেকেন্ড অর্ডারটা মনে হয় আমরা এখনও অত ডেভেলপ করতে পারিনি। ধন্যবাদ, সময় কম আসলে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি চাচ্ছি যে প্রশ্নগুলো স্বতঃস্ফূর্ত আবশ্যক। হু ইজ গোয়িং টু সে এনিথিং অর পুট এ কোয়েশ্চেন? ডক্টর মান্নান, ইউ ওয়ান্ট টু সে এনিথিং? হাবিব। আচ্ছা আচ্ছা, হাবিব। আচ্ছা হাবিব, হ্যাঁ হাবিবুর রহমান। থ্যাংক ইউ। আমি হাবিবুর রহমান হাবিব। আমি চিটাগং ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে পড়ালেখা করেছি। সিএসসিএসের অ্যাসোসিয়েট হিসেবে দীর্ঘদিন কাজ করেছি, এখনও আছি, একসঙ্গে কাজ করি। আর আমি এখন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেভ দ্য চিলড্রেন মানে ইন্টারন্যাশনাল বাংলাদেশে আমি কাজ করি, চট্টগ্রাম বিভাগে। এই আলোচনার যখন আমি আসছি আর কি, আসার সময়ও ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হচ্ছে। যেমন স্যারকে আমি বলছি যে স্যার আমি আশা করি 1:30টার মধ্যে আসবো, কিন্তু 1:30টার মধ্যে আসতে পারি না। এই যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কথা বলতেছে, আমরা প্রত্যেকে দেখবেন যে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ বলেন, প্রফেশনাল লাইফ বলেন, যে কোনো প্রত্যেকটা জায়গায় ক্রিটিক্যাল থিঙ্কিং করি। মিজান স্যার যেটা প্রশ্ন করছেন যে ক্রিটিক্যাল থিঙ্কিং, আমি একটু স্যার একটা মানে অ্যাড করতে চাচ্ছি দু একটা কথা, তারপর একটা প্রশ্ন করব যে ক্রিটিক্যাল থিঙ্কিং এটা কখন ক্রিটিক্যাল থিঙ্কিং হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং আমরাও এটা নিয়ে কাজ করি এনজিও লেভেলে, আমরা এটা ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল বলি একটা। মানে ক্রিটিক্যাল থিঙ্কিং হলো যে একটা স্কিল, আমরা বিভিন্ন প্রবলেমকে সলভ করার জন্য ক্রিটিক্যাল থিঙ্কিংকে ব্যবহার করি। তো ক্রিটিক্যাল থিঙ্কিং তখনই হবে যখন আপনার দেখবেন যে একটা প্রবলেম আছে সামনে, সেটা নিয়ে আমরা প্রথমে থিঙ্ক করি, চিন্তা করি। এরপরে হলো যে আমরা এটার পিছনে রিজনিংগুলো খোঁজার চেষ্টা করি, তারপরে হলো অ্যানালাইসিস করি, এরপরে এটা ইভ্যালুয়েশন করি, প্রবলেম সলভ করার দিকে আমরা যাই, এরপরে আমরা কিছু ডিসিশন নিই, ফাইনালি হলো যে আমরা একটা সলিউশনে আসি। অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে যদি আমি বলি খুব শর্ট করে, এটা হলো যে একটা প্রবলেম সামনে আসলে সেটাকে নিয়ে আমরা থিঙ্কিং করি এবং একটা ইমপ্রুভ সলিউশনের দিকে যাই, সেটার নাম হলো ক্রিটিক্যাল থিঙ্কিং। এবং ক্রিটিক্যাল থিঙ্কিং মানে যে খারাপ জিনিস তা কিন্তু না। মানুষ অনেকে ভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং মানে অনেক খারাপ জিনিস, ব্যাড জিনিস, আসলে না। এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে অনেক ব্যারিয়ার আছে, অনেক বায়াসনেস আছে, সেটাও খারাপ না। ক্রিটিক্যাল থিঙ্কিং থাকবে। যেমন আরেকজন স্যার যখন বললেন যে কি আমরা যদি 10 জন 10 রকম, আমরা আইয়ার ওইটা পড়ালেখা করতাম যে 10টা যদি স্কলারকে একটা রুমে ঢুকাই দিই আমরা, দেখবেন যে 10 রকম ডিসিশন নিয়ে তারা বের হবে। ওটা বাস্তবতা। কারণ ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের পিছনে আমরা যারা থিঙ্কিং করি বা প্রত্যেকটা মানুষই তো থিঙ্কিং করে, তাদের দেখবেন যে ব্যাকগ্রাউন্ড, তাদের এক্সপেরিয়েন্স, তাদের কাছে যে ইনফরমেশন আছে, এগুলো প্রত্যেকটা জিনিসকে তারা কাজে লাগিয়ে তারা যে পারসেপশনটা নিয়ে আসার চেষ্টা করতেছে বা কী অ্যাক্ট করবে, তখন তারা ওগুলোকে কাজে লাগিয়ে যত ভালোভাবে একটা সুন্দর প্রসেস মেনটেন করে অ্যানালাইসিস করতে পারে, তার ক্রিটিক্যাল থিঙ্কিংটা তত ভালো হয়। ব্যাপারটা একবারে খুবই এরকম। এবং আমরা এটা প্র্যাকটিক্যাল অনেক রকম দেখি। মানে আমাদের
মানে আমরা যেমন কাজ করি, যেমন স্যারকে আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সঙ্গে বয়সের কোনো সম্পর্ক আছে কি না। আমরা যখন বয়স্ক মানুষদের সঙ্গে কাজ করি, বয়স্ক মানুষ যেমন স্যার দুইটা ভাগ করে দেখাইলেন, যে একটা হলো না স্যার একটা ভাগ করে দেখাইছেন যে এটা হলো রাইট, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার। ফার্স্ট অর্ডারে যারা আছে তারা খুবই রিজিড হয়, অনেক কিছু মানে প্রবলেম। এখন এটা আমার মনে হয় যে বয়স্কদের ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য। আমরা যখন বয়স্কদের সঙ্গে কাজ করি, তারা কোনো কিছু চেঞ্জ করতে চায় না, তাদের মধ্যে এটা নাই। ইয়াংদের মধ্যে আছে, কিন্তু এটা কি এজ দিয়ে মানে বয়সের সঙ্গে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কোনো সম্পর্ক আছে কিনা, এটা একটু ডিটেলস স্যারের কাছে আমি জানতে চাইবো, 1 নাম্বার। আর মানে অনেক এক্সপেকটেশন নিয়ে বসছিলাম, সবগুলো সম্ভব না পূরণ করা আজকের এই আলোচনায়। থ্যাংক ইউ। বয়সের সঙ্গে কোনো সম্পর্ক আছে? আচ্ছা, ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে তোমার এই প্রশ্নের সাথে আমি আরেকটা জিনিস যোগ করে দিই যে ক্রিটিক্যাল থিঙ্কিং আর কমপ্লেক্স থিঙ্কিং, আমরা তো দেখি যে কিছু লোকেরা আছে যে সহজ কতটাকে সে কোনোভাবে ক্রিটিক্যালাইজড করতে চায়, মানে এটা প্যাচ লাগাইতে চায়, এবং উইদাউট গোয়িং টু দ্য ফ্যাক্ট অ্যান্ড ট্রুথ সে আননেসেসারি কতগুলো এখানের মধ্যে টুইস্ট নিয়ে আসে আর কি। হ্যাঁ, এই জিনিসটা স্যার আমরা বিভিন্ন বই পড়ার সময় দেখি, বই লেখকরা কথাটা আসবে না ক্যামেরা, তুমি যদি মাইক্রোফোন। স্যার যে কথাটা বললেন, এটা আমরা যে বিভিন্ন ধরনের স্যার মানে আউট অফ দ্য একাডেমিক যে বই সব পড়ি, ওখানে দেখি কিছু কথা মানে একটা পৃষ্ঠার মধ্যে যেই কথাগুলো আমরা 3 লাইনের মধ্যে লিখতে পারবো, ওনারা 3-4 পৃষ্ঠা লিখে ফেলতেছেন। কিন্তু শুধুমাত্র মানে আমাদের এক সময় গিয়ে আমরা অর্ধেক পরে আর পড়াশোনায় সরেছি, মানে শুরু করে শেষ করি না। এটাও মনে হয় ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মানে জন্য একটা মানে ওভার এক্সারসাইজ হয়ে যাচ্ছে নাকি এটা? তাহলে আননেসেসারি কমপ্লেক্স থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং এটার সাথে এইজ বা কোনো রকমের ধরনের কোনো বায়াস আছে কিনা আর কি? ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে আসলে স্যার এইজ দিয়ে কোনো বার করা হয়নি, এইজ দিয়ে বার করা হয়নি প্রথম দিক দিয়ে আমাদের। আচ্ছা, মাঝখানে আমি একটু কথা বলেন, সেটা হচ্ছে যে একটু ইন্টারাপ্ট করো, শহরে যাওয়ার শিরিন আর কে কে আছে শহরে যাওয়ার আমাদের এখানে বাস? সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে কিন্তু থিঙ্কারদের একটা এজ লিমিট বলা হয়। এটা হচ্ছে যে এটা ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার, এই অর্ডারটা যার কাছ থেকে আসুক না কেন এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। সেটা এখানে আগেই বলা হয়েছে যে থিঙ্কিংয়ের ক্ষেত্রে তারা দুটো অপশনকে বাইরে রাখা হয়েছে, একটা হচ্ছে যে ইনফ্যান্ট আর একটা হচ্ছে গিয়ে আপনার ম্যাট, যারা সমাজে পাগল বলে পরিচিত। কিন্তু আর এখানে আমি ওনার প্রশ্নটা একটা অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনার কাছে কি এমন মনে হয়েছে যে যাদের মানে সিনিয়র যাদের সাথে আপনি এখন কাজ করতেছেন, যে তাদের সাথে যদি ইয়ং অবস্থায় তাদের সাথে বসতেন, তারা কি সেম থিঙ্কিং করতো কিনা? বা আমার মনে হয় যে হাবিবুর রহমানের প্রশ্নের মধ্যে কিছু উত্তরও নিশ্চয় আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা আর কি। হ্যাঁ, আমাদের তো ওই কথা না, এটা তো একদম, এটা তো একটা ইমপ্লয়েড যে ইনফ্যান্ট এবং ম্যাড বা ইনসেন পার্সনদেরকে আমরা আর রাখতে, আমরা অ্যাডাল্ট নিয়ে আলোচনা করতেছি, এটা তো ইমপ্লয়েড, সেটা কোনো বিষয় না। প্লিজ, এটা আমার প্রেজেন্টেশনে কাজ করতে যে বিভিন্ন সময় প্রেজেন্টেশন দিতে হয় আমাদের স্টাফদের সামনে। আমি স্যার একটা জিনিস অ্যাড করলে বোঝা যাবে, একটা জিনিস অ্যাড করলে, যেমন আমরা বলি যে ব্যারিয়ার্স টু ক্রিটিক্যাল থিঙ্কিং, কী কী ব্যারিয়ার্স থাকতে পারে? একটা হলো যে ল্যাক অফ রিলিভেন্ট ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান, পুয়ার রিডিং স্কিল, পুয়ার লিসেনিং স্কিল, বায়াস, প্রিজুডিস, সুপারস্টিশন, ইগোসেন্ট্রিজম, সোশিওসেন্ট্রিজম, তারপর হলো পিয়ার প্রেশার, এরপরে হলো যে মাইন্ডলেস কনফার্মেশন, মাইন্ডলেস নন কনফার্মেশন, এরপর ন্যারো মাইন্ডলেস, মানে যাদের ন্যারো মেন্টালিটি এরকম আর কি, ক্লোজ মাইন্ডলেস, এরকম এগুলো হলো যে ব্যারিয়ার। আর ক্রিটিক্যাল থিঙ্কিং বিষয়টা তো আমি শুরুতে বললাম যে ক্রিটিক্যাল থিঙ্কিং এটা হলো একটা প্রসেস হলো যে আমরা যখন কোনো প্রবলেম সামনে আইডেন্টিফাই করি অথবা কোনো ইস্যু নিয়ে আসি, সেই ইস্যুটা নিয়ে আমি কীভাবে অ্যাক্ট করব বা কীভাবে আমার এক্সপেকটেশনটা পূরণ করব, সেটার জন্য আমরা যখন থিঙ্কিং করি, একটা প্রসেস মেনটেন করে এবং একটা আলটিমেট ইমপ্রুভ সলিউশনের দিকে যাই। ক্রিয়েটিভ থিঙ্কিং আর ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে পার্থক্য আছে, মানে ক্রিয়েটিভ থিঙ্কিং আর ক্রিটিক্যাল থিঙ্কিং হলো যে ইমপ্রুভ সলিউশনের দিকে যাওয়া, আমার দৃষ্টি থেকে, আমি জানি না একাডেমিক ভাষা কী বলে। আর ক্রিয়েটিভ থিঙ্কিং হলো যে সামথিং নিউ, নতুন কিছু ক্রিয়েট করবে। ক্রিটিক্যাল থিঙ্কিং হলো যে ইমপ্রুভ সলিউশনের দিকে যাবে, রাইট। আর বয়সের ব্যাপারটা উনি যেটা বললেন যে বয়সের না, আমি এটা জাস্ট টেকনিক্যালি একটু প্রশ্ন করলাম যে স্যার কী বলে জানার জন্য। বয়স আসলে ফ্যাক্টর না, এই যে ব্যারিয়ার্স যেগুলো বললাম এগুলো হলো ফ্যাক্টর। এগুলো যদি ব্যারিয়ারগুলো থাকে তাহলে দেখা যাবে যে আসলে তার সেই ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে পিছিয়ে থাকবে। যার এই ব্যারিয়ারগুলো নাই, আপনি বলেছেন সেটা আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে বলা হয়েছে যে এটা হচ্ছে নন স্পন্টেনিয়াস। যাদের মধ্যে এই ব্যারিয়ারটা নাই তারা দেখবেন ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে অনেক এগিয়ে আছে, এবং ক্রিটিক্যাল থিঙ্কিং আমরা সবাই করি।
সবগুলাই ক্রিটিক্যাল আমাদের কন্ডিশন ওখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে বলা হয়েছে যে এটা স্পন্টেনিয়াস এবং নন রিফ্লেক্টিভ, এবং তারা কারা হবে? ইনসাইটস, যারা অন্তর্দৃষ্টিতে কাজ করবে, প্রিজুডিস, এগুলো আমরা ভেরিয়েন্স হিসেবে ধরি, এগুলো কন্ডিশন হিসেবে ধরি ফার্স্ট অর্ডার থিঙ্কিংয়ের ক্ষেত্রে। এক্ষেত্রে আমি একটা লাস্ট ইমন ভাইয়ের প্রশ্নটা খুঁজে আমি একটা লাস্ট গল্প বলি। আগে আমরা ডক্টর মান্নান, স্যার কি জন্য যেন আস্তে আস্তে দেখি যে আমার হাতের কাছে এটা দিতেছে, তা আমি তো আসলে না না এটা এমনি আসলে নিজের মনে রাখার জন্য করছি আর কি। আসলে ক্রিটিক্যাল থিঙ্কিংটা এই শব্দটার অর্ডিনারি সেন্সটাই আসলে আমাদের মিসগাইড করে। কারণ আমরা যখন এটা ব্যবহার করি লোকটা খুব ক্রিটিক্যাল, আমরা ভাবি যে লোকটা ভালো না, হ্যাঁ সরলভাবে কথাটা বোঝে না, হ্যাঁ সহজ জিনিসটা জটিল করে ভালো জিনিস থেকে দূরে সরে যেতে আমাকে ব্যাখ্যাতে ভালো দিতেছে, এর সাথে চলাফেরা করা যাবে না। তো এইটা আমরা বুঝি ক্রিটিক্যাল থিওরি, কিন্তু এটা হচ্ছে ক্রিটিক্যাল থিওরির শব্দটার একটা অর্ডিনারি ইউজ, কিন্তু এটার একাডেমিক ইউজ এটা না। এবং আমাদের ফিলোসফির জন্য এটা একটা অসুবিধা যে এইটার জন্য আলাদা কোনো ওই নোমেনক্লেচার নাই যেটা সায়েন্সে আছে। যেমন ম্যান মানে মানুষ, কিন্তু ওদের কিতাবে কিন্তু ম্যান মানে মানুষ লেখা হয় না, ওদের লিখবো হোমোসেপিয়ান্স, কারণ ওরা ওখানে ওই সায়েন্সের একটা গ্রামার অনুসারে নামগুলো তারা দিয়ে রাখছে, যাতে কেউ হোমোসেপিয়ান বললে যা যা বোঝার কথা তাই দিয়ে যেন বোঝে। আর ম্যান বললে কি বুঝবেন আপনি, তুই মানুষই না, তাহলে মানুষকে বলতেছে তুই মানুষই না, তাই না? তাহলে এটা হইতেছে ফিলোসফির সৌন্দর্য বলে না, আসলে ফিলোসফির চিন্তাটা এত সাটল, কম্প্রিহেন্সিভ এবং লং সাইটেড যে এটাকে কোনো নোমেনক্লেচার, কোনো মেথোডোলজি, কোনো রুলসের ভিতরে আটকানো যায় না। এবং যেটা রুলসের ভিতরে আটকানো যায় ওটা দ্যাট ইজ ফর সায়েন্স, চলে যাও, ওটা ওখানে চলে যাও। আর যেটা আটকানো যাচ্ছে না সেটা ফিলোসফারদের জন্য রেখে দাও। তো এই জন্য এখন ফিলোসফাররা কী করে, অর্ডিনারি টার্মগুলো দিয়েই তারা বোঝানোর চেষ্টা করে। এবং অর্ডিনারি এই যে আমি রিজন শব্দটার 5টা ডিফারেন্ট অর্থে ব্যবহৃত হতে দেখছি একই কিতাবের মধ্যে, কিন্তু এখানে যদি রিডার যদি ওই পরিমাণ সূক্ষ্মদর্শী না হয় তাহলে কিন্তু রাইটারের মূল কথাটা সে ধরতে পারবে না। সে বারবারই ওই যে রিজন আমরা যেভাবে শিখে আসি এক অর্থে বলে যাবে, সে রাইটারকে বুঝতেই পারবে না। যাই হোক, এখন ক্রিটিক্যাল থিওরির প্রসঙ্গটা কেন আসলো? ক্রিটিক্যাল থিওরি হলো যে এর বিপরীত হবে ডগমেটিক থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের বিপরীত হচ্ছে ডগমেটিক থিঙ্কিং। অর্থাৎ আমি একটা চিন্তা করতেছি, ডগমেটিক মানে কি, যা চিন্তা করছি তাই, ওই যে আকিকুল হক বুঝাইছে যে অন্য চিন্তা করে না, নিজের মধ্যে থাকে, সেলফ সেন্টার্ড। হ্যাঁ, এই যে ডগমেটিক চিন্তা, আমি যা বুঝছি আর কারো শোনার মতো নেই, বোঝার মতো নেই। কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং লোকটা সে চিন্তা করে, আচ্ছা আমার এই কথাটা উনি পছন্দ করলেন না, তাহলে দেখি উনি কী বলতে চায়। এই যে ওপেন মাইন্ডেডনেস, এ কিন্তু শব্দটা ইউজ করছে, যে অন্যকে শুনতে চায়, অন্যের কথা, আবার রেডি টু চেঞ্জ মাইসেলফ, নিজেকে বদলাতে চায়। এটা হচ্ছে তার অ্যাটিচিউডটা এমন যে হতে পারে আই মে বি ফলস, উনি সত্য হতে পারে। তো এই ধরনের চিন্তাগুলোকে এই জন্য ক্রিটিক্যাল থিঙ্কিংকে ক্রিয়েটিভিটির সাথে কেন তুলনা জড়ানো হয়েছে? কারণ ক্রিয়েটিভিটি ডিপেন্ডস অন ক্রিটিক্যাল থিঙ্কিং। আমি একবার মাথার মধ্যে যে চিন্তা ঢুকছে ওটা দিয়ে যদি আমি জীবন পার করে দিই, তাহলে আমি তো অন্য কিছু চিন্তা করতে পারবো না। কারণ আমার বাপ মায়ের কাছ থেকে যা আমি শিখছি, শেখার পরে আমি যখন প্রশ্ন করি, আচ্ছা হ্যাঁ আমার মায়ে শিখাইল যে ওই আকাশ দিয়ে নাকি নৌকা বাজ হয়েছিল, হ্যাঁ ওই যে আমরা যেটাকে বলি আর কি নিহারিকা পুঞ্জ বলি, হ্যাঁ আকাশ গঙ্গা আমাদের নাকি নৌকা বাইজ হয়েছে। তো শোনার পরে আমরা বলছি ও আচ্ছা আচ্ছা তাই নাকি, তাহলে এইটা আমার মধ্যে প্রথমে আইডিয়াটা ঢুকলো। এখন যদি অন্য কোনো আইডিয়া নিয়ে এসে এটাকে হিট করা না হয়, তাহলে জীবনভর তো ওটাই থাকবো। তারপরে বলছে ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হয় যে বিশাল এক গরুর মাথায় পৃথিবীটা আছে, গরুটা মাঝে মাঝে বিরক্ত মাথা নাড়ায়, তখন ভূমিকম্প হয়। তাই নাকি, তাহলে তো হয়ে গেল, তাহলে আমার জ্ঞান শেষ, আই হ্যাভ কাম টু এ কনক্লুশন, হয়ে গেল। কিন্তু আমি যদি অন্য আরেকটা আইডিয়া, তাহলে অন্য আরেকটা, তাহলে অন্যের কাছে শুনতে হবে তো যে অন্যরা কীভাবে। এই জন্য গো টু আদার ওই জামানা চলে গেছে যে এক ফিলোসফার মহাচিন্তাশীল মাথার মধ্যে হাত দিয়ে চিন্তা করে বলে দিলে দুনিয়ার শেষ কথা নেবার। আমাদের এটা আবিষ্কার হয়ে গেছে, দুনিয়ার কোনো মানুষই পারফেক্ট না। এটা ইট মে বি সক্রেটিস, মে বি অ্যারিস্টটল। সুতরাং একজন অ্যারিস্টটলও যেতে হবে আরেকজনের কাছে, জিজ্ঞেস করো সে কী বলে।
এই জন্য ওই সক্রেটিসের যে ডায়ালেকটিক্যাল মেথডের কথা যে বলছে, ওনার ওই কথার ভিতরেই সব কথা আছে, কিন্তু হয়তো এক সহস্র বছর পরে মানুষ এটাকে আরও ক্লারিফাই করে বলতেছে যে গো টু আদার। এই জন্য এটা এপিস্টেমোলজির অংশ, যে যতক্ষণ না আপনি আর একজনের এনকাউন্টারে না যেতেছেন ততক্ষণ ইউ ক্যান নট ডিসকভার ইউর সেলফ। সুতরাং আপনি আপনার সম্বন্ধে অজ্ঞ থেকে যাবেন। তো ক্রিটিক্যাল থিওরি এটাই, আমি এটাই বলতেছি, থিওরি নাই, ক্রিটিক্যাল থিওরি কিন্তু আবার অন্য জিনিস। ক্রিটিক্যাল থিওরি কিন্তু অন্য জিনিস, হ্যাঁ। তো আমি বলি ক্রিটিক্যাল থিওরি হইতেছে ফিলোসফিক্যাল লেভেলের, ক্রিটিক্যাল থিঙ্কিংটা এটা লজিকের সাথে, লজিক্যাল ডিসিশন থিওরি এই ক্ষেত্রে ভেরি মাচ অ্যাপ্লাইড আসপেক্ট, এটা হচ্ছে ক্রিটিক্যাল থিওরি, এটা লজিকের কাছাকাছি, ডিসিশন থিওরির কাছাকাছি। তো এখন যেটা বলতেছি যে আমাদের সবাইকে ক্রিটিক্যাল হতে হবে। ক্রিটিক্যাল, আমি যে কথাটা এখন বললাম এই কথাটা পারতপক্ষে আইদার আমি এর বিপরীত চিন্তা করবো, যেটা ফেয়ারাবেন বলছে যে এই এগেইনস্ট মেথড, আপনি যে মেথডে কাজ করতেছেন খানিকক্ষণ এই মেথডের বিপরীতে একটু চিন্তা করে দেখেন, এটা হচ্ছে এখন এগেইনস্ট মেথড। তাহলে এটাকে একটা শব্দ ইউজ করছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ মানে কি, আমি যা চিন্তা করছি এখন আমি কি চিন্তা করলাম এটা একটু চিন্তা করে দেখি, এটা রিফ্লেক্ট করা, এবং ফার্স্ট অর্ডার লোকেরা সেই চিন্তাটা করতে পারে না। তো যাই হোক, তো ক্রিটিক্যাল থিঙ্কিং এটা আসলে খারাপ থিঙ্কিং না, এটা হচ্ছে চিন্তার নানান দিক বিবেচনা করা। ওই যে বলছে যে আগে পিছনে যাবে, রিজনিং করবে, মূল্যায়ন করবে, হ্যাঁ, এগুলো হচ্ছে যে নিজের সম্বন্ধে নিজে বারবার অ্যাসেসমেন্ট করা, এটার নামে ক্রিটিক্যাল থিঙ্কিং, এটা দোষের কিছু না। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ইব্রাহিম হোসেন, আপনি? আচ্ছা আচ্ছা, না আপনি বোধহয় ইউ ইন্টেন্ড টু সে সামথিং, হ্যাঁ? I rather prefer to listen from others. Acha, let us listen from you first. Okay, thank you very much. আসলে এটা আমার জন্য একটা খুবই ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্স যে এ গ্রুপ অফ philosophy practitioners. I am surrounded by a group of philosophy practitioners. আমার মনে হচ্ছে যে একই দলে মেসি, রোনাল্ডো, তারপর নেইমার, এমবাপ্পে সব একই ক্লাবে। তো এটা খুবই ইন্টারেস্টিং। ইয়াং কলিগরা কিন্তু ওদের ওয়াইফ থেকে নিয়ে আসছে। হ্যাঁ, এটা একটা অসপিশিয়াস একটা মানে আমাদের জন্য মাথার মধ্যে একটা কিছু ঢুকে দিচ্ছেন। স্যার, আমি আজকে থেকে ক্রিটিক্যাল থিংকিংটা ফলো করব ইনশাআল্লাহ। তো ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে আমরা এর আগেও দু একটা প্রোগ্রাম করেছি, আলোচনা শুনেছি। আজকের আলোচনাটা টোটালি ডিফারেন্ট আমার কাছে মনে হয়েছে, যে আমরা এর আগে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের বাহিরের দিকটা নিয়ে কথা বলেছি। আসলে লেমেন্স পার্সপেক্টিভ থেকে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে কী বুঝি সেগুলি নিয়ে কথা বলেছি খুবই সুপারফিশিয়াল লেভেলে। তো আজকে আকিকুল হক স্যারের লেকচার থেকে আসলে আমরা এই ক্রিটিক্যাল থিওরির যে ফাউন্ডেশন এবং যে একাডেমিক্যালি এই ডিসিপ্লিনটা যেভাবে ডেভেলপ করেছে তার সম্পর্কে একটা ধারণা পেলাম। তো এই আলোচনা শুনে আমার কাছে যে মনে হলো, এটাকে আমি সাম আপ করছি দুইটা পয়েন্টে। একটা হচ্ছে যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটা ইউটিলিটেরিয়ান আসপেক্টস আছে, আর একটা হচ্ছে এথিক্যাল আসপেক্ট। যে ইউটিলিটেরিয়ান আসপেক্টটাই বেশি রিলেটেড টু মেকিং চয়েস বা ডিসিশন, এবং ওখানে খুব কোয়ান্টিফাইং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ভিতরে নিয়ে আসা হয়েছে, এবং এগুলো বিভিন্ন ডিসিপ্লিনে কিন্তু খুব অ্যাপ্লাই করা হচ্ছে, এবং বিভিন্নভাবে মার্কেটিংয়ের ক্ষেত্রে বা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, লিডারশিপের ক্ষেত্রে এই যে প্রসেসটা কোয়ান্টিফাইং করে এটার একটা বেনিফিট নেওয়া হচ্ছে। তো এখানে আর যেটা হচ্ছে এথিক্যাল আসপেক্ট, আমরা ডিসিশনের ক্ষেত্রে অনেক সময় ইউটিলিটেরিয়ান আসপেক্টকে ছাড়া যায়, কিন্তু মানুষের এই এথিক্যাল কনসিডারেশন। আমি অনেক সময় যেটা ইউটিলিটেরিয়ান এটা যে এথিক্যাল হবে, নট নেসেসারিলি দ্যাট। এবং আরেকটা যেটা ওই যে আপনার স্যাটিসফাইসিং থিওরি, যেটা যে হিউম্যান এআইয়ের মধ্যে যে ডিফারেন্স বিটুইন হিউম্যান অ্যান্ড মেশিন। তো এই বিষয়টা আমার শুনতে এখন মনে হলো যে এটাও একটা মানে চিন্তার বিষয়, যে যদিও এখানে গুরুত্ব দেওয়া হয়েছে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ইউটিলিটেরিয়ান আসপেক্টটাকে, কিন্তু আসলে মানুষ সবসময় এই ইউটিলিটেরিয়ান আসপেক্টের উপরই ডিসিশন নেয় না। তো
এখানে আসলে আমার মনে হচ্ছে যে রাকিবুল হক স্যার কাছ থেকে যদি আমরা ভবিষ্যতে আরও ডিটেইলে উনি বোঝা যাচ্ছে যে এখানে অনেক মানে কনক্রিট এক্সাম্পল আছে না, গ্যাপ না, আসলে এটা তো সম্ভবই না একটা আধা ঘন্টা 1 ঘন্টা এই পুরো জিনিসটা কভার করা না। আমরা যদি এই পার্টিকুলার আসপেক্টগুলোর ক্ষেত্রে যে এখানে প্র্যাকটিক্যাল জিনিস যেটা যে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমরা কিভাবে ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে অ্যাপ্লাই করতে পারি, তো ক্রিটিক্যাল থিঙ্কিং ডিসিশন মেকিং তো আমরা ডে টু ডে লাইফে করি, কিন্তু মানে আমাদের ডিসিশন মেকিংটা কতটা সঠিক হচ্ছে সেটা আমরা বুঝতে পারি যে যদি এটা এথিক্যাল হয়। আর এই রিজনিংটা অবশ্যই দরকার, এবং রিজনিংয়ের ক্ষেত্রে যেটা প্রবলেম হয় সবসময় যে আমরা আনবায়াসড থিঙ্কিং করতে পারি না। মানুষের পক্ষে আসলে আনবায়াসড হওয়া খুবই ডিফিকাল্ট, যে টোটালি আনবায়াসড হওয়া। তো সেটা আমরা যতটা কম বায়াসড হতে পারি এই ক্ষেত্রে প্লুরালিস্টিক চিন্তা করা, আদার্স ভিউকে রেসপেক্ট করা, এইগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা মনে হয় ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আরও পারফেক্ট হতে পারবো। জি, ধন্যবাদ। ইয়াতে ওই আই রোবট সিনেমার মধ্যে আছে যে ওই ও যাচ্ছে, ওর ওয়াইফ আর ওর বাচ্চাটা, তারপরে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। ওখানে তো তখন সবার ঘরে ঘরে আমাদের যেরকম স্মার্টফোন আছে সবার এরকম রোবট আছে আর কি। হ্যাঁ, ওর নাম দিছে NS5। তো একটা NS5 দিক দিয়ে যাচ্ছে, ও ওই করছে যে মানে হেল্পের জন্য। তো রোবট চিন্তা করছে যে মানে এই বাচ্চাটার বাঁচার সম্ভাবনা কম, আর এটা বাচ্চা, এটার বেশি ইউটিলিটি নেই। হ্যাঁ, তো সে করছে কি মহিলা এবং বাচ্চা দুটোকে স্পেয়ার করে সে করছে কি তাকে গাড়ি থেকে বের করে আনছে, এবং তাকে তখন হেভিলি রিপেয়ার করে মানে সুস্থ করা হয়েছে। তো সে হচ্ছে স্পুনার, মানে ওই আই রোবট সিনেমার মধ্যে যে হচ্ছে ডিটেকটিভ। এখন সে সারা জীবন সে রোবট থেকে ঘৃণা করছে এই জন্যই যে এই রোবট বলে এই কাজটা করছে। কোনো মানুষ যদি হইতো তাহলে সে কিন্তু শিশুটিকেই বাঁচানোর চেষ্টা করতো, না হলে মহিলাটাকে বাঁচানোর চেষ্টা করতো। তো এখানেই প্রসঙ্গ আসছে যে আমরা ডিসিশন নেই হচ্ছে যে খাওয়ার ক্ষেত্রে একটা মানুষের একটা হিউম্যান একটা স্পেশাল ফর্ম আছে, স্যাটিসফাইসিং ডিসিশন। সে ওই যে একটা গল্প আছে না যে তার 2টা ঘোড়া আছে, দুলকি এবং মুলকি। তো চোর করছে কি সবচেয়ে মানে যেটা জোরে চলে ঘোড়া, ওই ঘোড়াটাকে চুরি করে চলে যাচ্ছে। তখন সে ওই যেটা কম চলে ওই ঘোড়াটা নিয়ে ওটাকে পাল্লা দিছে, পাল্লা দিয়ে কাছাকাছি এসে চিন্তা করলো যে আমার ঘোড়াটা কোনোদিন কারোর সাথে পরাজিত হয় নাই, এখন আমার কাছে পরাজিত হচ্ছে, যেহেতু চোর ঘোড়াটা চালাইতে পারতেছে না। তখন বলছে না, আমার সামনে এটা আমি হইতে দেবো না, এটা পর্যন্ত চোরেই নিয়ে যাক। তারপরে আরেকটা গল্প হচ্ছে যে প্রফেসর সাহেব সারা জীবনের ওনার সঞ্চয় দিয়ে অবসরের সময় একটা পাঠাগার তৈরি করছেন। সে লাইব্রেরিতে লোকজন আসে, একটা ইয়াং মেয়ে তার সাথে পরিচয় হওয়ার পরে জানা গেল তার প্রথম বয়সে একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, সেখানে একটা মেয়ে সন্তান হয়েছিল, এবং এটা হচ্ছে সেই মেয়েটা। তখন এই মেয়েটাকে কেন্দ্র করে তার জীবনটা এমনভাবে হলো যে মেয়েটার কী প্রয়োজনে জানে অনেক টাকা দরকার, কোনো মধ্যে টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব না, তখন সে লাইব্রেরিটাই বিক্রি করে দিল। তো এই ডিসিশনগুলো কিন্তু রেশনাল না, এগুলো স্যাটিসফাইসিং ডিসিশন আর কি। হ্যাঁ, তো ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের আলোচনায় আপনি শব্দটা বলার পরে, কারণ উনি আমাকে একবারে মানে ইয়ে করেছিলেন যে আপনি শব্দ কোত্থেকে বাইর করছেন, এটা তো ভুল শব্দ। তখন আমি টেক্সট থেকে দেখাইছি যে না, টেক্সটের মধ্যে এই ধরনের শব্দ ব্যবহার করা হয় আর কি। তো ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের আলোচনার মধ্যে এটা কীভাবে রিলেট করা হবে আমি ঠিক বুঝতেছি না। আমার মনে হয় স্যাটিসফ্যাকশনের পার্টটা তো ক্রিটিক্যালের অংশ হতে পারে, কিন্তু এটা তো রেশনাল না। সে যে লাইব্রেরিটা বিক্রি করে দিল, এই লাইব্রেরিটা নিয়ে তো কেউ ব্যবসা করবে, সে তো এটা জনকল্যাণের কাজে লাগাচ্ছে। আপনি রেশনাল কি, আপনি যদি রিজনের পিছনে আটকে যান, ওই আটকা থেকে মুক্তি করাই ক্রিটিক্যাল থিওরির কাজ। মাঝে মাঝে ক্রিটিক্যাল থিঙ্কিং না করা, আনক্রিটিক্যাল হওয়া এবং ইজি গোয়িং হওয়া, আমরা কিন্তু অনেক সময় এরকম দেখি যে ক্রিটিক্যাল থিঙ্কিং মাইক্রোফোন দিয়ে বলতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং নট অনলি রেশনাল থিঙ্কিং। স্যার আমরা কিন্তু মাঝে মাঝেই বিভিন্ন সময় কিন্তু আমরা এরকম সিদ্ধান্ত নেই যে যখন দেখতেছি যে অনেক বিকল্প আসতেছে, অনেক বিকল্প 1, বিকল্প 2, বিকল্প 3, এরকম অনেক ধরনের বিকল্প আসতেছে। তো এই অসংখ্য বিকল্পের মধ্যে থেকে আমি কোন বিকল্প বেছে নেব, আমরা কিন্তু একেবারে ইনস্ট্যান্ট কোনো বিকল্প বেছে নেওয়া সম্ভব হয় না। তখন কিন্তু আমরা বলি কি, আচ্ছা ঠিক আছে, এটা অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। স্যার, যে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে, যেই যখন যেটা সিচুয়েশন যেটা ডিমান্ড করবে সেই ধরনের
সেটাই নেওয়া হবে আর কি। এর মানে কি এখানে কিন্তু কোনো পলিসি নাই, নির্দিষ্ট কিন্তু কোনো পলিসি নাই। তাহলে এই যে পলিসি নাই এটাও তো একটা পলিসি। এই যে পলিসি নাই যে আমি অবস্থা বুঝে ব্যবস্থা নিব, এটাও কিন্তু একটা পলিসি। আচ্ছা, কখন আমরা সিদ্ধান্ত নিতে না পেরে আমরা অনেক সময় লটারি করি, জাস্টিফিকেশন থিওরির মধ্যে আসে যে যখন দুই দিকেই যদি কাউন্টার ব্যালেন্স সমান হয় তখন আমরা বলি ঠিক আছে এনিথিং হুইচ কাম ফার্স্ট, হ্যাঁ, বা একটা ডু এ লটারি, কিন্তু সেটাও তো আনক্রিটিক্যাল। ওই নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় বলে যে অমুক পার্টি নেগেটিভ ভোটে জিতছে, এটা বলে না। ক্রিটিক্যাল থিওরিটা হচ্ছে এরকম নেগেটিভ থিঙ্কিং, অর্থাৎ আপনি কনক্লুশন কি হবে, সিদ্ধান্ত আপনি কি নেবেন এটা বড় কথা না। অর্থাৎ আপনি যে চিন্তাটা করতেছেন সেই চিন্তাটার মধ্যে আপনি ডগমেটিক্যালি আটকে দেবেন না, এটা হলো কথা। ওইটার বিপরীত চিন্তা করার মতো মেন্টাল ফার্টিলিটি থাকতে হবে। তারপরে আপনি কনক্লুশন কি নিলেন না নিলেন ওটা কোনো ব্যাপার না, কনক্লুশন বলো। থ্যাংক ইউ। আমি একটু এদিকে চলে আসুন। প্রথম হ্যাঁ, ক্রিটিক্যাল থিঙ্কার তো সকল চিন্তার বিধি ক্রিটিক্যাল থিঙ্কার না, মানে প্রফেসর মান্নান বলতে থিঙ্কিং স্যার কেউ চিন্তা দিতে পারে না যে মানে আনডগমেটিক হওয়া, হ্যাঁ এটা হলো ক্রিটিক্যাল হওয়া। আচ্ছা আচ্ছা, আমি একটু জি হ্যাঁ, আপনার কথাটা লাস্টে শুনে এরপর আমরা শেষ করে ফেলবো। আর যদি মাহজুব ইউ ওয়ান্ট টু সে সামথিং, মাহজুব হচ্ছে যে টিচ ফর বাংলাদেশের ফেলো এবং আমার বড় মেয়ে, প্লিজ। থ্যাংক ইউ। আসলে আমি তো ফিলোসফির ব্যাকগ্রাউন্ড না, বাট আমার খুব ভালো লেগেছে শুনে। আমার একটা সিম্পল প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার বলেছেন ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডারের কথা, এবং সেখানে বলা হয়েছে যে অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশন অ্যান্ড রিকনস্ট্রাক্টের কথা। তো আমার মাথায় ন্যাচারালি একটা চিন্তা আসলো যে এর পরবর্তীতে গিয়ে আর কোনো অর্ডার এসেছে কি না, লাইক থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, যেখানে এমপ্যাথি অর হায়ার থিঙ্কিংগুলোকে অ্যাড্রেস করা হয়েছে। থ্যাংক ইউ স্যার। এটা হলো এটা কিয়ারকেগার্ডের যারা ওই 3 অ্যাসপেক্টস অফ পার্সোনালিটি পড়ছে ওর ভিতরে জবটা আছে। আমাদের ফিলোসফিক্যাল স্টাডির ভিতরে যা যা আছে এই ইকুইপমেন্টস দিয়েও বলছেন না, টুলস অফ মাইন্ড, এই দিয়েই আমাদের জগতের বহু প্রবলেম সলভ করা যাবে, কিন্তু আমরা টের পাই না যে কোনটা দিয়ে কোনটা সলভ হয়। ওখানে বলছে যে ফার্স্ট অর্ডার যেটা, ওটা হচ্ছে অ্যাস্থেটিক লেভেল অফ পার্সোনালিটি। আমার কাছে যেটা ভালো লাগে আমি ওটাই, সাধারণত বাচ্চারা এই কাজগুলো করে থাকে। হ্যাঁ, এরপরে আরেকটু বড় যখন হয় তখন ওই বাচ্চা আগে যখন মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে খাইতো, এখন সে মা না খেলে সে কান্নাকাটি করে, নিজে খাবে না, তাহলে এখন সে ইথিক্যাল চিন্তা করা শুরু করছে। আকিকুল হক কিন্তু বলছে যে সেকেন্ড লেভেলের মধ্যে ইথিক্স থাকবে, কারণ এখন সে বুঝতেছে না আমার ওটা ঠিক না, আমার এটা ঠিক। যখন সে ইথিক্যাল লাইফে যাবে এক পর্যায়ে মানুষের জন্য করবে, সমাজের জন্য করবে, সব কিছু করার পরে তার পার্সোনালিটির ডেপথের ভিতরে কোনো এক জায়গায় সে শূন্যতা ফিল করবে যে এখনও আমার পার্সোনালিটি পূর্ণ হচ্ছে না, কোথায় যেন গ্যাপ, কী যেন আমি সন্তুষ্ট হতে পারতেছি না। তখন কিয়ারকেগার্ডের সলিউশন যেটা, সেটা হলো যে দ্যাট ইজ দ্য অ্যাসপেক্ট অফ স্পিরিচুয়ালিটি। তখন তো হি ওয়ান্টস টু গো বিয়ন্ড ফ্রম দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। তখন সে শান্তি খোঁজে ওখানে, যে জিনিসটা সাধারণত বুড়া গেলে মানুষ যখন দেখে যে আমার জীবনে গেল, যৌবনে গেল, সম্পদে গেল, আত্মীয় স্বজনে গেল, পদ পদবী গেল, সবই গেল, তখন সে মিনিং অন্য জায়গা থেকে খোঁজে। এটা হলো স্পিরিচুয়াল। এই জন্য যদি তুমি তোমার অ্যান্সারে যদি থার্ড বলতে চাও তাহলে এটাকে থার্ড বলা যায়, এবং ওর পরে তো আর তো দরকার নাই কিছু। থ্যাংক ইউ। ওই মানে আমরা একটা শব্দ ব্যবহার করি ট্রান্সেন্ডেন্টাল, মানে তখন সে মানে একদম এক ধরনের এথিক্যাল চিন্তা এগুলোরও বাইরে এসে মানে চলে যায় আর কি। কিন্তু আরও সিরিয়াস আলোচনা এখানে ইনভলভ হয় যে আরও গ্রেটার যেটা চিন্তা করে সেটা আসলে কি মানে বিয়ন্ড এথিক্স নাকি অ্যানাদার গ্রেটার ফর্ম অফ এথিক্স, এগুলো একটা আলোচনা আসলে আরও অনেকগুলো আলোচনাকে প্রভোগ করে, এবং ছোট গল্পের মতো একটা আলোচনা সফল হয়েছে বলে আমরা তখন মনে করতে পারি যখন সে আলোচনাটা আমাদের মধ্যে অনেক প্রশ্ন, অনেক আগ্রহ তৈরি করে, যে শেষ হইল না শেষ। তো উইথ দ্য লাস্ট ওয়ার্ডস অফ দ্য স্পিকার ডক্টর আকিকুল হক আমরা শেষ করব, প্লিজ। থ্যাংক ইউ স্যার। আমি লাস্টে একটা মানে গল্প আকারে ডিলিমেটটা বলি যে একদিন সক্রেটিস যখন, তিনি তো ভ্রাম্যমান টিচার হিসেবে পরিচিত, তো অনেক তার স্টুডেন্ট ছিল। একদিন সক্রেটিস সবাই নিয়ে বসছে, তখন এক ইয়াং ছেলে, স্টুডেন্টটি বলা চলে, তার সক্রেটিসকে বলছে যে হোয়াট ইজ ট্রুথ। উনি তো কোনো জবাব দিচ্ছে না, বলছে যে
ওকে তোমরা সবাই বসো, আমি একটু আসতেছি। তো উনি একটু পর ঘুরে এসে একটা আপেল সবাইকে দেখাচ্ছে, এটা কি বলো সবাই? সবাই বলতেছে যে এটা একটা আপেল। তারপরে আবার ঘুরে বলতেছে যে এটা গন্ধ আছে কিনা বলো তো, স্মেল আছে কিনা। সবাই চুপচাপ, কেউ বলতেছে না। একজন বলছে হ্যাঁ এটা গন্ধ আছে। সবাই তো হা করে হাসতেছে। এরপর উনি আবার একটু বাইরে গেলে আবার আসছে, বলে এখন ভালো করে দেখো তো গন্ধ আছে কিনা। তখন যারা হাসছে প্রথমে গন্ধ নাই বলছে, তারা আবার বলছে না এটা গন্ধ আছে। এখন যে ছেলেটা প্রথমে বলছে সে চুপচাপ রয়েছে, সে আর কোনো কথা বলতেছে না। একটু পরে সক্রেটিস উপনীত হয়েছে যে একটা কনক্লুশনে, যে শুনো তোমাদেরকে আমি যে আপেলটা দেখাইছি আসলে এটা অরিজিনাল আপেলই না, এটা একটা হচ্ছে তার কি কপি। কাজেই এখানে যে আপেলের গন্ধ আছে কি নাই, প্রথমে যে বলছে সে এক ধরনের অ্যাটিটিউড নিয়ে বলছে, আর তোমরা সবাই করেছো। এরপরে সে কিন্তু চুপচাপ রয়েছে তোমরা যখন গন্ধ বলছো, অর্থাৎ সম্মিলিত সিদ্ধান্তের কাছে ইন্ডিভিজুয়াল উইল কিন্তু এখানে পরাস্ত হয়ে গেছে। কাজেই এই যে ট্রুথ, এই ট্রুথটাই কিন্তু কি এক সময় দেখা যাবে ফলস কি হবে, সম্মিলিত কাছে পরাস্ত হয়ে যাবে, আবার এক সময় দেখা যাবে যে এটা ইন্ডিভিজুয়াল উইলকে রিলে করতেছে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে আসপেক্টটা, এটা বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু তার মধ্যে আমাদের সর্বশেষ যে সিদ্ধান্ত চলে আসে যে এটা সবসময় আমাদেরকে একটা জিনিস বের করে আনতে হবে, যে হাই কোয়ালিটি অফ থিঙ্কিং। এবং এই থিঙ্কিংটা তোমার হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইজি টু থিঙ্ক, চিন্তা করা, কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের একটা এক্সাম্পল হচ্ছে যে মানুষ এখানে কিন্তু গুড থিংস এবং ব্যাড থিংস ডিসকভার করবে, এবং ডিসকভার করে তারা ডিফারেন্সিয়েট করবে যে হোয়াট ইজ গুড এবং হোয়াট ইজ ব্যাড। এবং এটাই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের লাস্ট স্ট্যান্ডা। মানে যারা এগুলো থিঙ্কিং করবে তারা অবশ্যই মানে কি করবে, ভালো এবং মন্দের একটা পার্থক্য তৈরি করার পজিশন রাখবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ও আচ্ছা, আসলে ওই আসলে আলোচনাটা শেষ মনে হচ্ছে একটা বাকি থাকলো, সেটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু এইটা ওপেন এন্ডেড। এটা এমন না যে একটা টপিক দিলেন, ক্রিটিক্যাল কথা কয়ে থিঙ্কিং করে করে শেষ করে ফেলালাম, এটা কিন্তু ওরকম না। মনে করেন যে আমরা একটা বিষয় নিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করলাম, হ্যাঁ, এই 20 জন লোক অনেক আলোচনা করার পরে মনে হলো যে না, উই হ্যাভ বিকাম সো ক্রিটিক্যাল অ্যাবাউট ইট, সো দেয়ার ইজ নাথিং মোর অ্যাবাউট ইট। কিন্তু দেখবেন যে 20 বছর পরে অন্য গ্রুপ অফ পিপুল এসে বলবো যে এই লোকগুলা যথেষ্ট পরিমাণ ডগম্যাটিক ছিল, তারা যে এতগুলো 20 জন লোকের চোখে বললো না যে এখানে কি ত্রুটিটা আছে। সুতরাং ক্রিটিক্যাল ইজ অলওয়েজ টেন্টেটিভ, ট্রুথ ইজ টেন্টেটিভ। আজকে আমার কাছে মনে হয়েছে ইট ইজ ট্রু, পরে মনে হয়েছে না, তেমনি আজকে আমার কাছে মনে হচ্ছে আই এম সো মাচ ক্রিটিক্যাল, কিন্তু আমার 50 বছর পরে বলবো যে মুরব্বীরা ক্রিটিক্যাল ছিল না, আর চিন্তা হবে। এবং এই মেডিয়েবল পিরিয়ডটাকে, এই মেডিয়েবল পিরিয়ড একটা রিলিজন ভিত্তিক ফিলোসফি ছিল, ওইটাকে মডার্ন ফিলোসফাররা বললো দূর ওখানে কোনো রিজন নাই, কিছু নাই, এটাকে ক্রিটিসিজম করলো। কইরা তারা রিজনকে এত বেশি প্রাধান্য দিল যে হ্যাঁ উই আর সো মাচ ক্রিটিক্যাল অ্যাবাউট মেডিয়েবল পিরিয়ড। সুতরাং 300 বছরের মডার্ন পিরিয়ডের এই ফিলোসফি ডেভেলপ করলো ফ্রম ডেকার্ট টু হিউম, ডেকার্ট টু হেগেল, পিক পয়েন্টে হেগেল রয়ে গেছে। কিন্তু মাঝখানে কান্ট এসে কিন্তু লিখতেছে বই ক্রিটিক অফ পিওর রিজন। আপনারা যে রিজনের বড়াই করে যাইতেছেন সেই রিজনের মধ্যে রয়ে গেছে আপনার, তার অনেক ক্রিটিকের পয়েন্ট আছে। আবার যে এম্পিরিসিজমের উপর আমাদের এত কথা, কয়েন এসে বলতেছে 2 ডগমাস অফ এম্পিরিসিজম। তাহলে যে এম্পিরিসিজমকে আমি চোখ দিয়ে দেখছি বলে এত বড় গরম দেখাইতেছি, অথচ উনি এসে বলতেছে 2 ডগমাস অফ এম্পিরিসিজম। তাহলে এখানেও আমাদের ডকুমেন্ট, এই জন্য নলেজ যেমন ইনফিনিট, ক্রিটিক্যাল জিনিসও এটা ইনফিনিট। আপাতত মনে হইতেছে যে না উই আর সো মাচ ক্রিটিক্যাল। থ্যাংক ইউ। ওই যে 12 অ্যাংরি ম্যান যে সিনেমাটা, ওখানে দেখা গেছে যে রাত পারানোর আগে দিয়ে ওদের সব চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড দ্যাট ওয়াজ আ প্রসেস অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। থ্যাংক ইউ ভেরি মাচ। উই শ্যাল বি টকিং অন নিউ আসপেক্টস অফ philosophy, preferably on critical thinking. Thank you once again for your patience, presence and hearing. Assalamu alaikum.